আমাকে বলেন তাহলে বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আমার টেক হচ্ছে যে আপাতত রবীন্দ্রনাথ জিতে গেলেন এবং মৌলবাদ হেরে গেল। বাংলাদেশে যে আপাতত রবীন্দ্রনাথ জিতে গেলেন সেটা নরেন্দ্র মোদীও বোঝেন, এবং বোঝেন বলেই নরেন্দ্র মোদী শুধু যে তারেক রহমানকে ফোন করেছেন তা নয়, এখনো অব্দি আমরা যতটুকু জানি যে বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর উপস্থিত থাকবে। আমি এটাতেও অবাক হব না যদি দেখি যে স্বয়ং নরেন্দ্র মোদী চলে গেছেন তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে। দেখুন, ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে সম্পর্কের যে মসৃণতা প্রয়োজন, সেই মসৃণতার জন্য আমার ধারণা নরেন্দ্র মোদী জয়শঙ্কররা কিছুটা এক্সট্রা মাইল যেতে তৈরি। সেই যে যেতে তৈরি তার প্রমাণ হচ্ছে নরেন্দ্র মোদীর নিজের ফোন করে দেওয়া। দেখুন, আমি আপনাকে মনে করাবো, যখন খালেদা জিয়া মারা গিয়েছিলেন তখনও কিন্তু সেই শোকযাত্রায় সামিল হতে জয়শঙ্কর নিজে, ভারতবর্ষের বিদেশমন্ত্রী, নরেন্দ্র মোদীর অত্যন্ত আস্থাভাজন মন্ত্রী, তিনি নিজে ঢাকা পৌঁছে গেছেন। ফলে বিএনপির জেতাটা, আমি প্রথমে যে শব্দটা ব্যবহার করলাম, আপাতত রবীন্দ্রনাথ জিতলেন, ওসমান হাদি আর সমর্থকরা হেরে গেলেন, এভাবেই আমরা দেখব। অর্থাৎ বাংলাদেশে যে মৌলবাদী শক্তির অভ্যুত্থান ঘটছিল সেইটাকে আপাতত একটা কি বলবো গার্ড রেল দেওয়া গেল। দেখুন, বাংলাদেশের ইলেকশন নিয়ে আর একটা জিনিস নরেন্দ্র মোদীর সরকারের জন্য টেক অ্যাওয়ে, সে টেক অ্যাওয়েটা হচ্ছে যে আপনারা যদি আপনাদের যে ভোটের ম্যাপিংটা যেটা এসছে, সেই ম্যাপিংটা দেখলে দেখা যাবে যে আমাদের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাও যেগুলো সীমান্ত ঘেরা এলাকা, সেই সব এলাকায় জামাত জিতেছে। তার দুটো টেনশন, একটা হচ্ছে যে জামাতের মতো একটি শক্তি যদি সীমান্ত এলাকায় যেতে, আমরা রাজনীতির ছাত্র হিসেবে যেটাকে বলি কম্পিটিটিভ কমিউনালিজম, তাহলে ভারতবর্ষের এপাশেও হিন্দু মৌলবাদ মাথাচাড়া দেবে, একটা মৌলবাদ আর একটা মৌলবাদকে সাহায্য করে। ফলে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসছে, তার আগে হিন্দু মৌলবাদ কতটা মাথাচাড়া দেবে এই সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে জামাতের জয়, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তার সঙ্গে দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় যে যেহেতু জামাতের আগের রেজিমগুলোতে আমরা দেখেছি যে জামাত যেগুলো তথাকথিত জঙ্গি গোষ্ঠী, সেগুলোকে মদদ দিয়েছে, ফলে সীমান্তে জামাতের প্রভাব থাকায় সীমান্ত এলাকাতে জামাত কতটা মৌলবাদী হিজবুল তাহরিক বা আনসারুল্লাহ বাংলার মতো গোষ্ঠীগুলোকে মদদ দেবে, সেটা ভারতবর্ষের জন্য একটা সিকিউরিটি কনসার্ন। রবীন্দ্রনাথ জেতার পেছনে কি ভারতের কোনো প্রচ্ছন্ন ভূমিকা আছে কিনা? ঢাকা শহরে ওসমান হাদির মৃত্যুর পর যেভাবে তাণ্ডব চলেছিল, তারপর আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরাও, যারা আওয়ামী লীগের পোষিত বুদ্ধিজীবী এবং যারা এমনিও সিভিল সোসাইটির মেম্বার, তারা সিদ্ধান্ত নিয়ে নেয় যে বিএনপিকে ভোট দেওয়া ছাড়া উপায় নেই। আমার ভোটের দুদিন আগে আওয়ামী লীগের এক শীর্ষ মন্ত্রীর সঙ্গে আলাপের সৌভাগ্য হয়েছিল। তিনি পরিষ্কারই করেছিলেন যে আওয়ামী লীগের যারা সমর্থক, যারা শহুরে আরবান, তারা এই নির্বাচনে বিএনপিকে বেছে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ জামাত যেভাবে থাবা বিস্তার করছে, জামাত যেভাবে নিজেদেরকে করছে, নিজেদেরকে দেখাচ্ছে, তাতে সেটা ইম্পর্টেন্ট। দেখুন, বিএনপির পেছনে যদি আরবান ইন্টেলেকচুয়ালদের ভোট না থাকে, তাহলে ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ওভাবে চিৎপাত করতে মির্জা আব্বাস পারেন না। আপনি যদি প্রথম দিকে মাথায় রাখেন, প্রথম দিকে ক্রমাগত মির্জা আব্বাস পিছিয়ে যাচ্ছে, কিন্তু মির্জা আব্বাস শেষ পর্যন্ত ৪৫০০ ভোটে জেতেন। আমার মনে হয় এটা এই শহুরে আরবান ইন্টেলেকচুয়াল যারা আওয়ামী লীগের সাপোর্ট বেস ছিল, তাদের একটা বড় অংশ বিএনপি কে ঢাকা শহরে বা শহর অঞ্চলগুলোতে ভোট দিয়েছে। এখন আওয়ামী লীগের পলিটিক্স কেমন হতে পারে, এবং এই বিষয়ে ভারত ইনক্লুসিভ পলিটিক্স চায় বাংলাদেশে, নরেন্দ্র মোদীর ফোন আলাপ, জয়শঙ্করের আশা, সেগুলোর সাথে আওয়ামী লীগের যোগসূত্র বা আওয়ামী লীগের পলিটিক্সে আবার ফেরার কোনো ইঙ্গিত পাচ্ছেন কিনা?
দেখুন, আওয়ামী লীগের পলিটিক্স কি হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে বিএনপির সঙ্গে জামাতের সংঘাতপূর্ণ সম্পর্কটা কিরকম দাঁড়ায়। আমি কালকে আপনাদের ওখানকার বিভিন্ন রিলস দেখছিলাম, বিভিন্ন ধরনের যারা এনসিপির নেতা সজীব আহমেদ ভুঁইয়া বা তাদের বক্তব্য দেখছিলাম। দেখুন, তারা যদি সংবিধান সংস্কারের নামে বিএনপির উপর চাপ সৃষ্টি করে এবং বিএনপির সরকার উৎখাতের দিকে যায়, তাহলে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা তৈরি, তাহলে বিএনপি বৃহত্তর গণতান্ত্রিক ঐক্যের কথা বলে আওয়ামী লীগকে দেশে ফেরার সুযোগ করে দেবে। আওয়ামী লীগ মানে আমি এখানে শেখ হাসিনার কথা বলছি না। শেখ হাসিনার বিরুদ্ধে বহু মামলা আছে, যেগুলো ওনাকে, আমি যতদূর জানি আপনাদের সংবিধান অনুযায়ী ও আদালতে উপস্থিত হয়ে তাকে সে মামলায় জামিন নিতে হবে। কিন্তু আওয়ামী লীগের বাকি নেতাদের তখন দেশে ফেরার জন্য হয়তো একটা করিডোরের ব্যবস্থা করে দেবেন তারেক রহমান। আমি আবারও বলছি যে বিএনপির সঙ্গে জামাতের সংঘাতপূর্ণ সম্পর্কটা কিরকম যাচ্ছে তার উপর ডিপেন্ড করছে। 2 নম্বর হচ্ছে, যদি বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক খুব সংঘাতের দিকে না যায়, যদি শান্তিপূর্ণ সহাবস্থানে যায়, তাতেও হয়তো আওয়ামী লীগের ফেরাটা খুব দূরে থাকবে না। দেখুন, এটাও তো অস্বীকার করে লাভ নেই যে জামাতের আমির শফিকুর রহমান খুব কৌশলের সঙ্গে রুরাল বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা যাতে জামিন পায় সে ব্যবস্থা করে দিয়েছিলেন। আমার ধারণা যে যেমন শহুরে আরবান ইন্টালেকচুয়ালরা বিএনপি কে ভোট দিয়েছে, তেমনি গ্রামে যেখানে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংঘাত অনেক তীব্রতর, সেখানে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের একটা অংশের ভোট জামাতের কাছেও গেছে, কারণ জামাতি তাদের জামিন বা জেল থেকে ছাড়া পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। ফলে আমি বলছি, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির সমীকরণ আগামী 1 বছরে কেমন দাঁড়াচ্ছে, এই যারা এই নির্বাচনে কতটা সফল হলো না, সেই এনসিপি জামাত তারেক রহমানের সঙ্গে কতটা বন্ধুত্বপূর্ণ অবস্থানে না কতটা সংঘাতপূর্ণ অবস্থানে থাকবে তার উপর ডিপেন্ড করছে। সম্ভবত আমরা শুরু থেকে দেখছি, বিশেষ করে ওয়াশিংটন পোস্টে যে রিপোর্টটা ছিল যে আমেরিকা কম্পারেটিভলি জামাত ইসলামী ক্লোজ রিলেশন চেয়েছিল বা জামাত ক্ষমতায় আসে এটার জন্য সারা কুক তিনি ইন্ডিয়ায় পর্যন্ত লবিং করেছেন, শোনা যায়, আমি আপনাদের কাছ থেকে শুনি বা আপনাদের ইন্ডিয়া থেকে আমরা শুনি। সেই ক্ষেত্রে ভারত যেহেতু প্রেফার করেছিল, তার জন্য কমফোর্টেবল জোন হচ্ছে বিএনপি। এখন কি ভারত, বাংলাদেশ এবং আমেরিকার নতুন কোন মেরুকরণ হতে পারে? দেখুন, সারা কুক ব্রিটিশ মানে অ্যাম্বাসাডার, সারা কুককে ভারতবর্ষ খুব একটা গুরুত্ব দেয় না। কেন গুরুত্ব দেয় না? কারণ হচ্ছে, দেখুন, ব্রিটিশ রাজনীতি যেভাবে চলে, সেখানে অলরেডি একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আর একজন পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মেহমুদ প্রায় কিট স্টারমারের কাঁধের উপর নিঃশ্বাস ফেলছে। ফলে মানে ইংল্যান্ড আর সেই অর্থে আমার ধারণা উপমহাদেশের রাজনীতিকে প্রভাবিত করবার জায়গায়। কিন্তু আপনি যে বৃহত্তর প্রশ্নটা করলেন, ওই জন্য আমি বললাম যে আগামী 1 বছরের রাজনীতি কি হবে, অর্থাৎ জামাতকে পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কতটা মদত দেবে, নাকি আমেরিকা, নাকি, দেখুন, আমাদের ভূ রাজনৈতিক সম্পর্কের সমস্যা হচ্ছে সেখানে সমীকরণ প্রতিদিন বদলায়, নাকি ডোনাল্ড ট্রাম্পের মনে হবে যে চীনকে ঠেকাতে ভারতবর্ষ অনেক বড়, মানে অনেক বড় শক্তি। দেখুন, আপনি আমেরিকা যদি মাদুরোকে তুলে আনতে পারে, তাহলে শি জিনপিংও চাইবেন মানে তাইপেই, মানে তাদেরকে তুলে এনে একটা যথোপযুক্ত শিক্ষা দিতে এবং বৃহত্তর চীনের আইডিয়াকে সফল করতে, ওয়ান চীন ওয়ান নেশনের আইডিয়াকে সফল করতে। তো সেই মুহূর্তে তাইওয়ানকে রক্ষার জন্য ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকান ডিপ স্টেটের কাছে পাকিস্তান বেশি নির্ভরযোগ্য বন্ধু না ভারতবর্ষ বেশি নির্ভরযোগ্য, সেইটার উপর নির্ভর করবে কি হবে। দেখুন, মানে খুব আমরা যে ভূ রাজনৈতিক অবস্থান করছি, সেখানে আমেরিকা, যেহেতু আপনি প্রসঙ্গটা তুলে আনলেন, সেখানে বলি, সেখানে আমেরিকা ক্রমশ একটা
ইউনিপোলার ওয়ার্ল্ড তৈরি করতে চাইছে। আপনি যে ওয়াশিংটন পোস্টের কথা বললেন, আমি নিউ ইয়র্ক টাইমসে দেখছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী নিশানা কিউবা হতে পারে। তো যদি ভেনেজুয়েলার পরে কিউবাতেও মার্কিন সেনা পৌঁছে যায়, তাহলে পুতিন বা শি জিনপিং কতক্ষণ চুপ করে থাকবেন বা কতক্ষণ মানে কোন প্রতিবর্ত ক্রিয়ার কথা ভাববেন, সেটা আমাদের বুঝতে হবে। আমি ওই জন্যই বলছি যে তারেক রহমানের প্রথম 6টা মাস খুব গুরুত্বপূর্ণ, এবং আমার ধারণা তারেক যথেষ্ট বুদ্ধিমান রাজনীতিক। এই তারেক 2002 এর হাওয়া মহলের তারেক নন। এই তারেক অনেক ম্যাচিওর, এম্পাওয়ার্ড পলিটিশিয়ান। তারেক বুঝে শুনে খেলবেন। তারেক জানেন যে আমেরিকার কাছে ফার্স্ট চয়েস জামাত, ফলে আমেরিকা পাকিস্তান যে লবিটা আপনাদের দেশে খুব ডমিনেট করেছে গত 1.5 বছর, তারা যে কোনো সময় তাকে আনস্টেবল করতে চাইবে, এবং এই আমেরিকা পাকিস্তানের লবির টোটকা হিসেবে ভারতবর্ষ খুব ইম্পর্টেন্ট। এবার সেই ভারতের পেছনে পুতিনের রাশিয়া দাঁড়িয়ে যাবে কিনা, মানে ভারতবর্ষ কোন অক্ষের হয়ে তারেক রহমানের সঙ্গে নেগোশিয়েট করবে, সেগুলো সবকটাই আমাদের সময় বলবে। পুনিয়া সাহেব, আমি সবশেষ আপনার কাছ থেকে শুধু জানতে চাবো যে এখন পর্যন্ত আমেরিকা পাকিস্তান যে সিচুয়েশনটা আছে, আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্কের যে অবনতি হয়েছিল, এটা উন্নতির ক্ষেত্রে আওয়ামী লীগকে তারেক রহমান কিভাবে ডিল করবেন, সেটা কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, আমার ধারণা ভারতবর্ষ একটা ম্যাচিওর ডেমোক্রেসি। ভারতবর্ষের মানে শাসক দলকে আমি অপছন্দ করতে পারি, কিন্তু ভারতবর্ষের যে এস্টাবলিশমেন্ট বা সিস্টেম, তারা জানে তাদেরকে তারেকের সঙ্গেও সুসম্পর্ক রক্ষা করতে হবে, আবার আওয়ামী লীগকেও সঙ্গে নিয়ে চলতে হবে। কারণ এই ভোটের তো আরো একটা বিষয় আছে পুনিয়া সাহেব, যে এই ভোটটায় প্রায় 40% মানুষ অফিসিয়ালি, আমি আপনাদের ইলেকশন কমিশন হিসেবে 40% মানুষ ভোট দেয়নি। ফলে এই 40% মানুষের মধ্যে কতটা মানুষ আওয়ামী লীগ পন্থী সেটা আমরা জানি না। অর্থাৎ যদি 30-35% মানুষ আওয়ামী লীগ পন্থীরা ভোট বয়কট করে থাকেন, তাহলে সেটাও একটা বড় ফ্যাক্টর বাংলাদেশের মতো একটি 16 কোটি মানুষের গণতন্ত্রের দেশে। দেখুন, আমরা যদি নেপালে একই সঙ্গে প্রচন্ড, একই সঙ্গে নেপাল কংগ্রেস এবং একই সঙ্গে নেপালের নতুন প্রধানমন্ত্রী হওয়া মানুষটিকে হ্যান্ডেল করে নিতে পারি, তাহলে আওয়ামী লীগকে দিল্লি এবং কলকাতায় রেখে তারেকের জন্য জামাত প্রতিস্পর্ধী আমেরিকার বিপরীতে দাঁড়ানো একটা সিস্টেম দাঁড় করাতে হেল্প করবো না কেন? আমি আপনাকে একটা কথা বলি, একটা মজার কথা কিন্তু সবসময় মাথায় রাখবেন, এই উপমহাদেশের রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। বাংলাদেশে যে আপাতত রবীন্দ্রনাথ জিতে গেলেন, সেটা নরেন্দ্র মোদীও বোঝেন।